শিক্ষার্থীরা, প্রশ্নে উদ্দীপক হিসেবে একটি চিত্র দেওয়া আছে। তো চিত্রটি আমরা এক নজরে দেখে নিচ্ছি। আমি ধারণা করছি চিত্রটি দেখেই তোমরা বুঝতে পারছো, কেননা চিত্রটি আমাদের কম বেশি আমাদের মহান মুক্তিযুদ্ধে চিত্রটি আমাদের কম বেশি সকলেরই পরিচিত। চিত্রে দেখানো হয়েছে ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক বাঙালি মুক্তিযোদ্ধাদের নির্যাতন প্রক্রিয়া। চিত্রে উপস্থাপন করা হয়েছে কিভাবে তারা বাঙালিদেরকে নির্যাতন করতো এবং এভাবে হত্যা করতো। তো চিত্রটিতে কিন্তু আমরা এই বিষয়গুলো লক্ষ্য করতে পারি। তো এই চিত্রের আলোকে আমাদের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। আমাদের কাজ হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে লেখা। তো এই চিত্রগুলোর আলোকে কি প্রশ্ন দেওয়া আছে আমরা এখন সেই প্রশ্নগুলো দেখে নিচ্ছি। ক নম্বরে বলা হয়েছে স্থাপন করা হয়। ক্ষয়ে বলা হয়েছে দেশে একটা কলেজেও শহীদ মিনার অক্ষত নেই। গয়ে বলা হয়েছে চিত্রে রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকে যে চিত্রটি দেওয়া হয়েছে সেই চিত্রের মধ্য দিয়ে রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। সবশেষে ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে চিত্রিত দিকটি রেইনকোট গল্পের খণ্ডাংশ মাত্র, বিশ্লেষণ করো। তার শিক্ষার্থীরা, আমরা একে একে 4টি প্রশ্ন এই চিত্রের আলোকে দেখে নিলাম। এবার এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের জন্য লিখে রেখেছি। সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটি ছিল ক, রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়। তো ক এর উত্তরটা আমরা এভাবে লিখব। ক, রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প কলেজের জিমনেশিয়ামে স্থাপন করা হয়। জিমনেশিয়াম বলতে বোঝায় ব্যায়ামাগার, অর্থাৎ যেখানে শরীর চর্চা করা হয়। তো কলেজের যেই ভবনটিতে বা যেই অংশটিতে শরীর চর্চা করা হয় সেই জিমনেশিয়ামে রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয়। খ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দেশে একটা কলেজেও শহীদ মিনার অক্ষত নেই। তো দেশের একটা কলেজেও শহীদ মিনার কেন অক্ষত নেই, এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি। খ, শহীদ মিনার বাঙালি জাতির স্বাধিকার চেতনার উৎস এবং পাকিস্তানের আদর্শের পরিপন্থী বলেই পাকিস্তানি সেনাবাহিনী দেশের সব কলেজ থেকে শহীদ মিনার ভেঙে ফেলে। তো শিক্ষার্থীরা, শহীদ মিনার কি এবং শহীদ মিনার তৈরির প্রেক্ষাপট কিন্তু আমরা সকলেই জানি। বাঙালিরা পাকিস্তানের বিরুদ্ধে ভাষা আন্দোলনে লড়াই করার মাধ্যমে কিন্তু শহীদ মিনার অর্জন করেছিল। তো যেহেতু পাকিস্তানিদেরকে পরাজিত করে তাদের সেই খুব খারাপ একটা আদর্শের পরিপন্থী একটা প্রতীক হিসেবে আমরা শহীদ মিনার অর্জন করেছিলাম, সেহেতু পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু এই শহীদ মিনারগুলো ভেঙে ফেলেছিল। এরপরে বলা হয়েছে 1952 সালের ভাষা আন্দোলনে শহীদের স্মৃতি রক্ষার্থে নির্মাণ করা হয়েছিল শহীদ মিনার, যা চিরকালই বাঙালির স্বাধিকার চেতনার উৎস। এছাড়া পাক সরকার শহীদ মিনারকে পাকিস্তানের আদর্শের পরিপন্থী মনে করত, তাই পাকিস্তানকে বাঁচাতে পাকিস্তানি সেনাবাহিনী সব কলেজ থেকে শহীদ মিনার ভেঙে দিয়েছিল। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে পাকিস্তানি হানাদার বাহিনী কেন পূর্ব পাকিস্তানের সকল শহীদ মিনার ভেঙে ফেলেছিল। তারা এই জন্য শহীদ মিনারটি ভেঙে ফেলেছিল, কেননা এটা আমাদের একটি জাতিগত অর্জন হলেও পাকিস্তান সরকারের কাছে কিন্তু ছিল এটা আদর্শের পরিপন্থী একটি বিষয়। তো এর জন্যই তারা পাকিস্তানকে বাঁচাতে বাংলাদেশের সবগুলো শহীদ মিনার কলেজ থেকে ধ্বংস করে দেয়। তো খ নম্বর উত্তরটি আশা করছি তোমরা খুব ভালোভাবেই লিখতে পারবে। গয়ে জানতে চাওয়া হয়েছে চিত্রে রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, প্রথমে আমি বর্ণনা করেছিলাম যে চিত্রে আসলে কোন দিকটি ফুটে উঠেছে। চিত্রে কিন্তু ফুটে উঠেছে 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক এদেশের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ মানুষের প্রতি নির্যাতনের একটি চিত্র। তো এই চিত্রে রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠেছে সেটি আমরা এখন ব্যাখ্যা করব। তো গ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি। চিত্রে রেইনকোট গল্পের পাকিস্তানিদের বর্বরতার দিকটি ফুটে উঠেছে। তো শিক্ষার্থীরা, আমি কিন্তু আগেই বলেছিলাম যে চিত্রে কিন্তু পাকিস্তানি বাহিনীর বর্বরতার দিকটি বা নিষ্ঠুরতার একটি কঠিন দিক ফুটে উঠেছে। শোষক শ্রেণীর মানুষেরা চিরকালই অসহায় দুর্বলের উপর কর্তৃত্ব বজায় রাখতে নির্মম নির্যাতন চালায়। এক্ষেত্রে তাদের মধ্যে সামান্যতম মানবতার ছোঁয়া মাত্র দেখা যায় না, বরং মধ্যযুগীয় কায়দায় তারা দুর্বলের উপর চালায় নির্মম নির্যাতন, যা সহ্য করা ছাড়া দুর্বলের আর কিছুই করার থাকে না। চিত্রে পাকিস্তান সেনাদের বর্বর অত্যাচারের দিকটি প্রত্যক্ষ করা যায়। তারা 5 জন মিলে একজন নিরীহ মানুষের উপর চালিয়েছে নির্মম নির্যাতন। শুধু তাই নয়, তারা তাকে শেয়াল কুকুরের মতো টেনে হিসড়ে নিয়ে যায়। তো শিক্ষার্থীরা, চিত্রে কিন্তু আমরা এই দিকটি দেখতে পাচ্ছিলাম যে একজন নিরীহ বাঙালিকে তারা মেরে তাকে নির্যাতন করে তাকে কিন্তু তার হাত পা ধরে জাগিয়ে শেয়াল কুকুরের মতো টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল তারা। এটা কিন্তু খুবই নির্মমতার একটি দিক। এরপর বলা হয়েছে অন্যদিকে রেইনকোট গল্পেও নুরুল হুদার জবানিতে পাকিস্তানিদের বর্বরতার কথা বর্ণিত হয়েছে। মিলিটারিদের নির্যাতনের ভয়ে সে নিজেই নানা সময় পালিয়ে বেরিয়েছে বিভিন্ন স্থানে। এছাড়া তার মতে হাজারো অসহায় বাঙালির উপর পাকিস্তানি বাহিনী চালিয়েছে অত্যাচারের স্টিম রোলার। সুতরাং বলা যায় চিত্র রেইনকোট গল্পে পাকিস্তানিদের বর্বর অত্যাচারের দিকটি ফুটে উঠেছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্নটি আলোচনা করলাম। গ নম্বর প্রশ্নে চিত্রে যেটি দেখানো হয়েছে আমরা কিন্তু রেইনকোট গল্পেও তার একটা সামঞ্জস্য খুঁজে পাই, যে সেখানেও কিন্তু বর্ণনা করা হয়েছে কিভাবে মুক্তিযোদ্ধাদের উপর নির্মম অত্যাচার চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। ঠিক একই বিষয়টি কিন্তু চিত্রেও প্রকাশ পেয়েছে। ঘ নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্নটিতে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে চিত্রিত দিকটি রেইনকোট গল্পের খণ্ডাংশ মাত্র, বিশ্লেষণ করো। তো প্রশ্নটি আমি বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নে আসলে জানতে চাওয়া হয়েছে চিত্রিত দিকটি অর্থাৎ উদ্দীপকের যে চিত্রটি আমাদের দেখানো হয়েছে সেই চিত্রের বিষয়বস্তুটি রেইনকোট গল্পে যা উপস্থাপন করা হয়েছে তার খণ্ডাংশ মাত্র, মানে তার অল্প একটু অংশই প্রকাশ পেয়েছে। তাহলে সেই বিষয়টি যদি আমরা বিশ্লেষণ করি, আমরা সেই উত্তরটি ঘ নম্বর দেখে নিচ্ছি। ঘ নম্বর উত্তরটা আমরা এভাবে লিখতে পারি। আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পে আমাদের মুক্তিযুদ্ধের বহুমুখী উপস্থাপন বর্তমান। উদ্দীপকে বর্ণিত মুক্তিযুদ্ধের যে চিত্র রয়েছে তা গল্পটির খণ্ডাংশ। রেইনকোট গল্পে লেখক নুরুল হুদার চিন্তারাজি এবং অন্যান্য কথোপকথনের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের একটি সামগ্রিক চিত্র উন্মোচনের প্রয়াস চালিয়েছেন। যদিও লেখকের মূল লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনা, অর্থাৎ একজন মুক্তিযোদ্ধার ব্যবহৃত রেইনকোট কিভাবে ভীরু দুর্বল চিত্ত পলায়নপর রসায়নের শিক্ষক নুরুল হুদাকে একজন মানসিক যোদ্ধায় পরিণত করে সেটিকেই প্রাধান্য দিয়েছেন লেখক। অন্যদিকে উদ্দীপকের বর্ণনায় আমাদের যুদ্ধের একটি খণ্ডচিত্র রয়েছে। তো শিক্ষার্থীরা, প্রশ্নের উত্তরের এই অংশটুকু আলোচনায় কিন্তু আমরা বুঝতে পারি যে উদ্দীপকের চিত্রে দেখানো হয়েছে শুধুমাত্র পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক মুক্তিযোদ্ধা বা সাধারণ বাংলাদেশীদের নির্যাতনের একটি খণ্ডাংশ বা একটি সামান্য একটি অংশ। কিন্তু আমাদের পাঠ্য বইয়ে যে রেইনকোট গল্পের কাহিনীটি বর্ণনা করা হয়েছে সেখানে কিন্তু আরো অনেক বিস্তারিত বিষয়ের আলোচনা রয়েছে, যেমন একজন শিক্ষক তিনি কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তার জীবনকে বাজি রেখে, এই সকল বিষয় কিন্তু সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এরপর বলা হয়েছে উদ্দীপকে পশ্চিম থেকে আসা পাকিস্তানি নরঘাতকদের অগ্নিসংযোগ এবং নরহত্যার বিষয়টি ব্যক্ত হয়েছে। পাকিস্তানি বাহিনী এদেশে গ্রামে গ্রামে আগুন জ্বালিয়ে অট্টহাসিতে মেতে উঠেছিল, মার কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে চালিয়েছিল গণহত্যা, এমনকি পিতার সামনে মেয়েকে কেটে রক্ত স্নান করেছে। অর্থাৎ উদ্দীপকের মূল লক্ষ্য অগ্নিসংযোগ ও গণহত্যার বিষয়টিতে নিবিষ্ট, যা রেইনকোট গল্পটিতে আংশিক প্রতিনিধিত্ব করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এতটুকুতে কি বুঝলাম যে উদ্দীপকে দেখানো হয়েছে কিভাবে 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি মিলিটারি বাহিনী এদেশের ঘরে ঘরে অগ্নিসংযোগ করেছিল, মানুষকে মেরে ফেলে মানুষের উপর নির্যাতন করেছিল। এই বিষয়টি কিন্তু রেইনকোট গল্পের খুবই সামান্য একটি দিক। এরপর বলা হয়েছে রেইনকোট গল্পটিতে মুক্তিযুদ্ধের যে বহু বিচিত্র চিত্র রয়েছে উদ্দীপকে তা মেলে না। উদ্দীপকে আছে কেবল গল্পে বর্ণিত পাক বাহিনীর নরহত্যার বিষয়টি। তাই বলা যায় উদ্দীপকের রেইনকোট গল্পটি খণ্ডাংশ সম্পূর্ণ নয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো